আজকে আমরা দ্বিতীয় দিনের ক্লাস, এই ছন্দের স্কুল এর ক্লাস, আমরা দ্বিতীয় দিনের ক্লাস আমরা শুরু করছি। প্রথম দিনের ক্লাসে যা যা বলেছি আশা করি সেটা সকলের মনে আছে। কতগুলো বাড়ির কাজ দিয়েছিলাম, করেছো আশা করি। যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে এখানে বলবে যে এই সমস্যা হয়েছে, এটা পারছি না। কিন্তু আমরা ধরে নিচ্ছি যে মোটামুটি ওই কাজগুলো সেরে নিয়ে তোমরা দ্বিতীয় দিনে ক্লাসের জন্য প্রস্তুত হয়েছে। আমরা দ্বিতীয় দিনের ক্লাসেও কতগুলো ওই কাজ দেব, সহজ কাজ। যেমন ওই যে তোমাদের বলছিলাম যে দলের ধারণাটা, আমি বারবার করে বলতে চাই যে লেখায় কি আছে সেটার দ্বারা বিভ্রান্ত হবে না। তার কারণ হচ্ছে আমাদের বাংলা লেখা আর আমাদের বাংলা উচ্চারণ এই দুয়ের মধ্যে তফাৎ আছে। তোমরা যদি কোনো উচ্চারণ অভিধান দেখো, আমাদের এখানে সুভাষ ভট্টাচার্য একটি উচ্চারণ অভিধান তৈরি করেছেন সাহিত্য সংসদের। আমিও একটি উচ্চারণ অভিধান তৈরি করছি, সেটা প্রুফ দেখছি এখন, কারিগর সেটা প্রকাশ করবে। কিন্তু এই উচ্চারণ অভিধানগুলো দেখলেই বুঝতে পারবে যে আমরা যে উচ্চারণ করি আর আমরা সেটা লিখি না, আমরা যা লিখি সেটা আমরা উচ্চারণ করি না। অনেক শব্দের মধ্যে ওই তফাৎ হয়ে যায় উচ্চারণ এবং লেখা। কিন্তু ছন্দের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চারণটা। ছন্দটা আমরা চিনতে পারবো কি পারবো না, ধরতে পারবো কি পারবো না, কোন ছন্দে কিভাবে পর্ব বিভাগ হচ্ছে এবং এই পর্বগুলো কিভাবে মাত্রা দিয়ে তার মূল্য যাচাই করা হচ্ছে, কোন পর্বের কি মূল্য, কোন পর্বের কি ওজন, মাত্রা দিয়ে সেটা হিসেব করা হচ্ছে। এই হিসেবগুলো আমরা বুঝতে পারবো না যদি না আমরা উচ্চারণ অনুযায়ী দল কে চিনতে না পারি। এবং সেজন্যই আমি তোমাদের কতগুলো ওই অনুশীলনী দিয়েছিলাম, দল ভাগ করো, উচ্চারণ অনুযায়ী দল ভাগ করো। প্রথম প্রথম আমরা যেভাবে যে বানানের উচ্চারণগুলো লিখি সেগুলো হয়তো তোমাদের নাও আসতে পারে। ধরো বিশ্বাসযোগ্য, এই কথাটা আমি এইভাবে ভাগ করলাম, বিশ্বাস যোগ্য। আমি লিখবো এইভাবে, বয়সে তালবসে হসন্ত বিষ, তালবসে আকার তালবসে হসন্ত শ্বাস, বর্গীয় জয় ওকার গয় হসন্ত যোগ, তারপরে গয়কার গ। বুঝতেই পারছো, এটা যদি তুমি বাংলায় লেখো, বয়সই তালবসে হসন্ত, তালবসে আকার তালবসে হসন্ত, বর্গীয় জয় ওকার গয় হসন্ত, তারপর গয়কার, বিশ্বাসযোগ্য, তাহলে তোমার লেখা থেকে একেবারেই আলাদা হয়ে যাবে, খুব অচেনা মনে হবে। কিন্তু আমাদের লিখতে হবে ওইভাবে। সবাই প্রথমে ওইভাবে লিখতে পারবে এমন আমি মনে করি না, কারণ লেখার অভ্যেসটা একরকম, কিন্তু উচ্চারণ লেখার অভ্যেসটা আরেক রকম। এই জন্য অনেক সময় আমাদের অসুবিধা হয়, ছেলে মেয়েদের অসুবিধা হয়, হতেই পারে, এটা আমি বুঝতে পারছি। কিন্তু যেভাবেই লেখো না কেন, যদি দলগুলো ভাগ করতে পারো, মুক্ত দল এবং রুদ্ধ দল। আরেকবার মনে করিয়ে দিই যে মুক্ত দলগুলো হচ্ছে স্বরধ্বনিতে শেষ হবে খোলা, উচ্চারণটা খোলা, টেনে যাওয়া যাবে। যা, খা, নে, দে, কু, ভু, দি, নি, এই টেনে যাওয়া যায়, অর্থাৎ স্বরধ্বনি হলেই হয় খোলা। এইটাকে বলে মুক্ত দল। খোলা মুক্ত একই ব্যাপার। আর রুদ্ধ দলে শেষে কিছু একটা আটকে দেয়, সেটা টেনে যাওয়া যায়। যাক, ব্যাস আটকে গেলাম। শোন, আটকে গেলাম।
দেখ আটকে গেলাম, দুষ আটকে গেলাম। আবার এগুলো ব্যঞ্জন আটকে দিচ্ছে। আবার আমি বলেছি অর্থস্বর বলে একটা ব্যাপার আছে বাংলায়, ওগুলো আমরা হসন্ত দিয়ে লিখি, হর্ষ এর নিচে হসন্ত, হর্ষ এর নিচে হসন্ত, ও এর নিচে হসন্ত, এর নিচে হসন্ত। এক সেকেন্ড, আমি একটা ক্লাসের মধ্যে আছি, পরে ফোন করলে হবে, পরে কথা বললে হবে। কে বলছেন? হ্যালো, কে বলছেন? সেগুলো আটকে যায়। ভাই ভাই বললে সেটা কিন্তু স্বরধ্বনি হয়ে গেল, সেটা আর অর্থস্বর রইল না। ভাই, বই, ওই ইতে আটকে গেলাম, এই জন্য এগুলোকে অর্থস্বর বলি। বই বললে সেটা হবে না। আমি একটা ক্লাসে আছি, কেউ পরে ফোন করলে হবে ঘন্টাখানেক পরে। হ্যালো, বন্ধ করে রাখছি। এইটা মনে রাখতে হবে, মুক্ত দল আর রুদ্ধ দল এই দুটোকে পরিষ্কার যেন আমরা চিহ্নিত করতে পারি। এর উপরেই মাত্রার গণনা হবে, সেটা আমরা পরে যাব। আমরা একেবারে মূল জায়গাটা আগে ধরব। অনেক প্রান্তিক এর জড়িত প্রাসঙ্গিক ছোটখাটো বিষয় আছে, সেগুলো আমরা পরে যাব। যে বললাম পর্বটা আগে চিনব, পর্বটা আগে চিনে পর্বের যে খুচখাক ব্যাপার আছে, অতি পর্ব বলে একটা জিনিস, আগে একটা ছোট্ট পর্ব থাকে, শেষে একটা খণ্ড পর্ব থাকে, সেই এইগুলো পরে যাব আমরা, পরে যাব। তারপরে ওই ওই শব্দের মাঝখানে দাগ পড়বে, সেগুলো আমরা দেখব, কাট শব্দের মাঝখানে কেটে যায়, এগুলো আমরা কিন্তু পর্বটা আগে যেন আমরা বুঝতে পারি। আর আমি যে ছন্দের দিয়েছিলাম, প্রথম দুটো ছন্দ দলবৃত্ত এবং সরল কলাবৃত্ত, এই দুটো ছন্দে বেশিরভাগ ক্ষেত্রে পর্ব ভাগ করা সহজ। আরেকটা যে ছন্দ আছে, এটা একটু গড়ানো ছন্দ, ওই অনেকেই বলেন যে ওই পয়ার বা মিশ্র বৃত্ত, সেটা দল পর্ব ভাগ একটু শিখে নিতে হয়। আমরা জানি, এই কবিতার সঙ্গে আমরা পরিচিত, এই কবিতা আমরা বহু পড়েছি, মিশ্র বৃত্তের কবিতা, আমরা জানি না তা নয়, কিন্তু তা সত্ত্বেও আমি বলবো যে এইটা আমরা একটু পরে দেখব, মিশ্র বৃত্ত ছন্দটা আমরা পরে দেখব। সেখানেও কিন্তু ওই দলের হিসেবে, মাত্রার হিসেবে হবে, একটু জটিল, কিন্তু সবচেয়ে সহজটা দিয়ে আমরা শুরু করি। আমরা বলেছি যে সহজটা হচ্ছে দলবৃত্ত ছন্দ, সবচেয়ে সহজ। এবং দলবৃত্তের ছন্দের মূল ছকটা যদি আমরা দেখি, কবিতার লাইনে তিনটে, অন্তত তিনটে পূর্ণ পর্ব থাকে, পুরো পর্ব থাকে। ওই দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, ওই ডোবেটা ছেড়ে দিলাম পরে, পরের ডোবেটা ছেড়ে দিলাম, পরে আমরা দেখবো ওটাকে কি বলে, ওটাকে নিয়ে কি করা যায়। তো দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে, আবার আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে। এইরকম ভাবে আমরা দেখব যে এতে অন্তত তিনটে পর্ব আছে। আবার এই তিনটে পর্ব, এটা বলে রাখি, প্রত্যেকটা পর্ব হচ্ছে 4 মাত্রার। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে, এই 4 মাত্রা। কি হিসেবে 4 মাত্রা? এই ছন্দে হিসেবটা হচ্ছে প্রত্যেকটা দল এক মাত্রার, যে কোনো দল,
মুক্ত দল হোক রুদ্ধ দল হোক, প্রত্যেকটা দল একমাত্রা। এবং সাধারণভাবে ব্যতিক্রম হয় না তা নয়, ব্যতিক্রম আমরা পরে দেখব, ব্যতিক্রমের জায়গায় যাব। সাধারণভাবে মুক্ত দল হোক রুদ্ধ দল হোক সব একমাত্রার হিসেব। এইটা হচ্ছে ছন্দ আমাদের ডিকটেট করছে, ছন্দ আমাদের বাধ্য করছে যে আমার হিসেবেই তুমি হয় মানো না হয় মেনো না, তাহলে আমাকে বুঝতে পারবে না। কি হিসেব? না প্রত্যেকটা দল একমাত্রা, দিনের আলো, দিনের আলো সব একমাত্রা। এই দেখো এর মধ্যে মুক্ত দল কটা, রুদ্ধ দল কটা? দি একটা মুক্ত দল একমাত্রা, নের একটা রুদ্ধ দল রতে শেষ হলো একমাত্রা, আ একটা মুক্ত দল একমাত্রা, লো একটা মুক্ত দল একমাত্রা, রুদ্ধ দল একমাত্রা, মুক্ত দল একমাত্রা, নিবে এলো, নিবে এলো চারটে মুক্ত দল একমাত্রা, সূর্যি ডোবে ডোবে, সূর্যি সূর্য রুদ্ধ দল একমাত্রা, জি মুক্ত দল একমাত্রা, ডো মুক্ত দল একমাত্রা, ডোবে একমাত্রা। শেষের ডোবেটা আমরা এখন দেখছি। আকাশ জুড়ে, আকাশ জুড়ে, আমরা থামছি তো নিয়ম মতো আকাশ জুড়ের পরে, মেঘ করেছে পরে, চাঁদের লোভে পরে, তাই তো? এবার থামছি, এইভাবে কেটে কেটে কাটা কাটা শিখিয়েছিলাম। তো আকাশ, আ একটা মুক্ত দল, কাশ একটা রুদ্ধ দল, জু একটা মুক্ত দল, রে একটা মুক্ত দল, চারটে দল, তিনটে মুক্ত একটা রুদ্ধ। যাই হোক সব মিলে চার মাত্রা। মেঘ করেছে তাই, মেঘ একটা রুদ্ধ দল, করেছে তিনটে হচ্ছে মুক্ত দল, এ মিলে তিন, আর মেঘ রুদ্ধ দল সব মিলে চার মাত্রা। তাহলে এইবার একটা মূল জায়গায়, সাধারণ জায়গায় এলাম। আমি আবার বলছি ব্যতিক্রম হবে, ব্যতিক্রম দেখাবো আমরা, হয়তো বেশি মাত্রা হবে হয়তো কম মাত্রা হবে, ব্যতিক্রম দেখাবো। কিন্তু সাধারণ হিসেব হলো যে প্রতি পর্বে চারটে দল থাকবে, এবং চারটে দল যাই হোক, রুদ্ধ দল মুক্ত দল হোক, একমাত্রা করে। তার মানে 4 4 4, ওই তিনটে পর্ব, পুরো পর্ব এটা হচ্ছে 4 মাত্রার পর্ব, এবং দল হোক চারটে থাকবে সাধারণভাবে। এই যে দলবৃত্ত ছন্দের হিসেব, এটা মনে রাখো যে এক মুক্ত দল একমাত্রা, রুদ্ধ দল একমাত্রা, দুই প্রতি পর্বে 4 মাত্রা, কাজেই 3 প্রতি পর্বে 4টি দল। এইটা হলো দলবৃত্ত ছন্দের হিসেব। অন্য রকমের দলবৃত্ত তৈরি করেছিলেন দ্বিজেন্দ্রলাল রায়, সেটা আমরা পরে যাব। আমি বলছি যেটা ঐতিহ্যগত ভাবে, ধারাবাহিক ভাবে যে দলবৃত্তটা আমরা ব্যবহার করেছি অজস্র ছড়ায় এবং পরে ছড়ার ছন্দে লেখা কবিতায়, সেটা ঈশ্বরচন্দ্র গুপ্ত থেকে আরম্ভ করে রবীন্দ্রনাথ, এমনকি শঙ্খ ঘোষ, এখনকার কবিরাও লিখে চলেছে। সেই ছড়ার ছন্দের মূল ভিত্তিটা হলো, ছড়ার ছন্দের মূল ভিত্তিটা যাকে দলবৃত্ত বলেন প্রবোধচন্দ্র সেন, আমি নিজে ওই পরিভাষাগুলো পছন্দ করি। এই দলবৃত্ত ছন্দে ওইটা হচ্ছে এক এক দল একমাত্রা, মুক্ত দল রুদ্ধ দল নির্বিশেষ, সমস্ত দলের এক ওজন, এক মূল্য, অর্থাৎ একমাত্রা, 1 টাকা করে, এক এক দল 1 টাকা করে। 2 নম্বর হচ্ছে প্রতি পর্বে 4টে দল থাকবে, সে মুক্ত হোক রুদ্ধ হোক, সব মিলিয়ে 4টে দল। এই যে ব্যাপারগুলো হলো, এইটা হচ্ছে দলবৃত্তের ছন্দের মূল বৈশিষ্ট্য। কিন্তু
সমস্যা হয় আরেকটা ছন্দকে নিয়ে। সেইটার নাম, পুরনো নাম মাত্রাবৃত্ত, এখন হচ্ছে সরল কলাবৃত্ত, আমি সরল বৃত্ত বলি, সরল কলাবৃত্ত। আমি এই জন্য পাশাপাশি তোমাদের দু ধরনের ছন্দ একটু লিখে নিতে বলবো পাশাপাশি। এক পাশে লেখো ওই 4টে লাইন, দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে। এই দুটো লাইন লেখো। দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে। আর তার পাশে লেখো, ছিপখান তিন দাঁড়, তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। ছিপখান তিন দাঁড়, তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। এই যে দ্বিতীয় কবিতাটা লিখলাম সত্যেন্দ্রনাথ দত্তের, তোমরা সবাই জানো। এই কবিতাটাও তোমরা লক্ষ্য করবে কাটছ কিভাবে। ছিপখান তিন দাঁড়, তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। আশ্চর্য হচ্ছে এরও 4 ভাগ, অর্থাৎ ছিপখানেরও 4 মাত্রা, তিন দাঁড়েরও 4 মাত্রা, তিনজন 4 মাত্রা, মাল্লাটা ছেড়ে দিলাম আমি, ছোটগুলো বাদ দেওয়া, চৌপর 4 মাত্রা, দিনভর 4 মাত্রা, দেয় দূর 4 মাত্রা। কি আশ্চর্য! দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে, 4 মাত্রা 4 মাত্রা 4 মাত্রা। আবার ছিপখান তিন দাঁড়, তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর, এগুলো 4 মাত্রা 4 মাত্রা 4 মাত্রা। কিন্তু সবাই জানে, তোমরা নিজেরাও বুঝতে পারবে, দুটো আলাদা ছন্দ, দুটো আলাদা ছন্দ, এবং দুয়ের তাল আলাদা, দুয়ের লম্ফন নর্তন ভঙ্গি আলাদা, দুয়ের বোধটাই আলাদা, ছন্দ বোধটাই আমাদের দুটো মনে হয় না আকাশ জুড়ে মেঘ করেছে সূর্যি ডোবে ডোবে আর ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা আলাদা, অথচ 4 মাত্রা 4 মাত্রা করে পর্ব হচ্ছে। তাহলে দুয়ের তফাৎ কোথায়? আচ্ছা, আরো দুটো উদাহরণ আমি লিখতে বলছি। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে, হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বে। এটাও দেখবে সেই 4 4 4 4, এটাকে আমি বলছি ছড়ার ছন্দ বা দলবৃত্ত। সবাই জানে এগুলো, নতুন কিছু আমি বলছি মানে আমি নতুন আবিষ্কার করেছি তা নয়, এগুলো পুরনো কথা। তার পাশাপাশি লেখো রবীন্দ্রনাথের আরেকটা কবিতা, রবীন্দ্রনাথের কবিতা, দুন্দুভি বেজে ওঠে দ্রিম দ্রিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। দুন্দুভি বেজে ওঠে দ্রিম দ্রিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। এটা হচ্ছে ওই অন্য ছন্দে, সরল বৃত্ত বা সরল কলাবৃত্ত ছন্দে। এখানেও কিন্তু ওই 4 4 4 ভাগ। আমি তোমাদের একটু উস্কে দেওয়ার জন্য, তোমাদের একটু খোঁচা দেওয়ার জন্য পাশাপাশি 4 4 ভাগের দু ধরনের ছন্দের কবিতা আমি লিখতে বলছি। পাশে লিখে তোমরা পড়বে, পড়ে পড়ে কেন দুয়ের সেন্সেশনটা, দুয়ের অনুভবটা কেন আলাদা হচ্ছে বোঝবার চেষ্টা করবে, কেন আলাদা হচ্ছে সে ব্যাখ্যাটা আমরা আসছি। প্রশ্ন উঠবে যে কেন আলাদা হচ্ছে। 3 নম্বর, ওই আটুল বাটুল সামলা সাটুল, সামলা গেছে ঘাটে,
সামলাদের মেয়েগুলো পথে বসে কাঁদে। ছড়া লেখো, পাশাপাশি লেখো দুলাই। আবার তার পাশে লেখো ওই সরল, এটা দলবৃত্ত, আটল বাটল ছড়ার ছন্দ। তার পাশে লেখো আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। এটাও কিন্তু ওই 4 মাত্রার ভাগ পর্বগুলো, কিন্তু এটা অন্য ছন্দ, সরল বৃত্ত, সরল কলাবৃত্ত ছন্দ। তাহলে আমি 3টে কবিতার টুকরো দিলাম পাশাপাশি। প্রথমটা হচ্ছে দলবৃত্ত ছন্দে। দলবৃত্ত ছন্দের পরপর হচ্ছে দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে ডোবে, আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে। 2 নম্বর হচ্ছে চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, কে হাতি নাচছে, ঘোড়া নাচছে সোনামণির বে। 3 নম্বর হচ্ছে আটুল বাটুল সামলা সাটুল, সামলা গেছে হাটে, সামলাদের মেয়েগুলো পথে বসে কাঁদে। আর তার পাশে আমি দিলাম 3টে সরল কলাবৃত্ত ছন্দের উদাহরণ, ওই 4 মাত্রার পর্ব। প্রথমটা হচ্ছে ছিপখান 3 দাঁড়, 3 জন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা। দ্বিতীয়টা হচ্ছে দুন্দুভি বেজে ওঠে ড্রিম ড্রিম রবে, সাঁওতাল পল্লীতে উৎসব হবে। 3 নম্বর হচ্ছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে। ওই যে আমি শেষে যে ছোট ছোট এগুলো, ওগুলো বাদ দাও, ওই পর্বগুলো হিসেবে আমরা পরে যাব। এইবার কেন বলছি দুটো আলাদা ছন্দ, পড়তেও তোমাদের আলাদা মনেই হবে, গুলিয়ে ফেলতেও পার, কোনো অসুবিধা নেই, গুলিয়ে ফেলা সম্ভব, কিন্তু দুটো ছন্দ কোথায় তফাৎ হচ্ছে এইবার একটু হিসেব করতে হবে। হিসেবটা কি? এবার দল গুনবে, যে দিনের আলো নিভে এলো, সূর্যি ডোবে, এতে দেখবে প্রত্যেক পর্বে 4টে করে দল আছে। বা চাঁদ উঠেছে, ফুল ফুটেছে কদম তলায়, কে, কদম তলায় পর্যন্ত 4টে করে দল আছে। চাঁদ 1, উঠেছে 3টে মুক্ত 3, ফুল 1, ফুটেছে 3, 4, কদম তলায়, ক দম তলায়, কটা মুক্ত, দমটা রুদ্ধ, তটা মুক্ত, লায়টা রুদ্ধ। যাই হোক, মুক্ত দল রুদ্ধ দল নির্বিশেষে দলবৃত্ত ছন্দে সব 1 মাত্রা, কাজে 4 মাত্রা 4 মাত্রা 4 মাত্রা পর্ব। আটুল বাটুল সামলা সাটুল, সামলা গেছে হাটে, তাও তাই। আটুল 2 মাত্রা, মাটুল 2 মাত্রা, 2 2 4। সামলা সামলা সাটুল 4 মাত্রা। সামলা গেছে, সাম 1, লা 1, গে 1, ছে 1, 4 মাত্রা, সামলা গেছে 4 মাত্রা। 4টে দল 4 মাত্রা। কিন্তু এবার তোমরা হিসেব করো নিজেদের, যে ছিপখান 3 দাঁড়ে, ছিপখানে 4 মাত্রা পাচ্ছি, কিন্তু কটা দল? কেউ কেউ বলবে ছিপখান 2টো দল, তাতেই 4 মাত্রা হয়ে গেল, কি কাণ্ড! দলবৃত্তে যেখানে মাত্রা পিছু 1টা দল পাই, সেখানে সরল বৃত্তে আমরা দেখছি মাত্রা পিছু 1টা দল প্রতি পর্বে পাচ্ছি না। এটা হচ্ছে বড় তফাৎ। কেন আমি বলবো, ছিপখান মাত্র 2টো দল, তাতেই 4 মাত্রা। 3 দাঁড়, তাও 2টো দল, 3 দাঁড়, তাতেও 4 মাত্রা। 3 জন, 2টো দল,
তিনজন, তাতেও 4 মাত্রা। মাল্লাটা ছেড়ে দিলাম। চৌপর, চৌপর দুটো দল। হ্যাঁ তুফান ঠিকই বলেছে, দাঁড়াও। কিন্তু একক রুদ্ধ দল 2 মাত্রা কোন ছন্দে, সেইটা মনে রাখবে। একক রুদ্ধ দল 2 মাত্রা সরল কলাবৃত্ত ছন্দে, আর কোন ছন্দে সচরাচর নয়, মিশ্র বৃত্তে আছে জায়গা বিশেষে। কাজেই এইটা হচ্ছে সরল কলাবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য, যে মুক্ত দল 1 মাত্রা, রুদ্ধ দল 2 মাত্রা। রুদ্ধ দল যেখানেই থাকবে, ব্যতিক্রম কদাচিৎ হয়, রুদ্ধ দল যেখানেই থাকবে সেটা 2 মাত্রা হবে। কোন ছন্দে? দলবৃত্তে নয়, ছড়ার ছন্দে নয়, এটা হবে সরল কলাবৃত্ত ছন্দে, যেটা মাত্রাবৃত্ত বলে। কেউ কেউ বলেন ধ্বনি প্রধান অমূল্য ধনের, ওগুলো আমরা অমূল্য ধনের আমরা গ্রহণ করিনি, আমরা প্রবোধচন্দ্র সেনটাই মূলত গ্রহণ করেছি। কাজেই ছিপখান 4 মাত্রা, 3 দাঁড় 4 মাত্রা, 3 জন 4 মাত্রা। তেমনি চৌপর 4 মাত্রা, চৌপর। দিন ভর 4 মাত্রা, দেয় দূর 4 মাত্রা। এই দেখো যে সরল কলাবৃত্তে রুদ্ধ দলটা 2 মাত্রা, যেটা দলবৃত্তে নয়। আরো দেখি আমরা, আরো তো দুটো দৃষ্টান্ত দিয়েছি। দুন্দুভি বেজে ওঠে দ্রিম দ্রিম রবে, এটাও তোমরা দলের হিসেব করো। দুন্দুভি 4 মাত্রা কিন্তু 3টে দল, দুন্দুভি। কি আশ্চর্য, 4টে মাত্রা হচ্ছে কিন্তু 3টে দল। রহস্য কি? রহস্য হচ্ছে দুলটা হচ্ছে রুদ্ধ দল, কাজে এটা 2 মাত্রা। আর 2 আর ভি দুটো মুক্ত দল, 2 মাত্রা, 2 আর 2 মিলে 4 হয়ে গেল। বেজে ওঠে, এটা কোনো সমস্যা নেই, 4টে মুক্ত দল 4 মাত্রা। কিন্তু ড্রিম ড্রিম দুটো রুদ্ধ দল, কাজেই 4 মাত্রা। সাঁওতাল দুটো রুদ্ধ দল, সাঁওতাল 4 মাত্রা। পল্লীতে 3টে দল, পল রুদ্ধ দল, লি মুক্ত দল, তে মুক্ত দল। রুদ্ধ দল 2 মাত্রা আর দুটো মুক্ত দল 2 মাত্রা, পল্লীতে 4 মাত্রা। উৎসব দুটো রুদ্ধ দল। আমি বলে যাচ্ছি, এগুলো নিশ্চয়ই তোমরা ধরছো, পরপর ধরে যাচ্ছ। আমি যদি খুব দ্রুত চলে যাই তাহলে মাঝে মাঝে থামাবে আমাকে, স্যার আর একটু ধীরে ধীরে বলুন বা এতে বলুন। উদাহরণ আছে, পরপর আমরা একই কথা বলবো পরপর। আচ্ছা, আঁটুল বাটুল সামরা সাটুলের সঙ্গে আমরা আমাদের ছোট নদীটা দিয়েছি, এটাও তোমরা দেখো। আমাদের, হ্যাঁ, দুভি বেজে, না ওইভাবে কাটবে না। দুভি বে যে ও, না ওভাবে না, ওভাবে না। আচ্ছা, দুভি, দুভি কাটো। বেজে ওঠে কাটো। ড্রিম ড্রিম কাটো। এইভাবে কাটবে। তোমরা ছন্দ পড়তে পড়তেই কাটাটা অভ্যস্ত হয়ে যাবে, ভুল হওয়ার কিছু নয়। ছিপখান 3 দাঁড় 3 জন, আমরা পড়তে পড়তেই আমরা দেখি ছিপখানের পরে একটুখানি একটা থামতে হচ্ছে, 3 দাঁড় 3 জন, মাল্লা, মাল্লাটার পরে থামতে হচ্ছে, কিন্তু মাল্লাটা আমরা পরে বলছি। ঠিক আছে, ছোট ছোটগুলো পরে বলছি, আগে আর পরে কিছু ছোট থাকতে পারে, সেগুলো আমি পরে বলছি। আমরা দিয়েছি পরে শেষ যেটা, আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে। আমাদের ছোট নদী
চলে আঁকে, বাঁকেটা ছেড়ে দাও। এটা এইভাবেই থামছে। আমাদের ছোট নদী চলে আঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল, ফাঁকেটা ছেড়ে দাও। আমাদের, আমরা বলছি চার মাত্রা। এই ছন্দে চার মাত্রা একটা পর্ব আছে। দলবৃত্তে যেমন প্রায় সমস্ত পর্বই চার মাত্রার। হ্যাঁ, দুন্দুবি বেজে ওঠে, ঠিক ঠিক, ইন্দ্রাণী ঠিকই করেছে যে দলবৃত্তে যেমন প্রতিটা পূর্ণ পর্ব চার মাত্রার, সরল কলা বৃত্তে একটা ধরন হচ্ছে চার মাত্রা। আমি বলে রাখি, এটা মনে রাখো, সরল কলা বৃত্তে চার মাত্রার পর্ব আছে, পাঁচ মাত্রার পর্ব আছে, ছ মাত্রার পর্ব আছে, এমনকি সাত মাত্রার পর্বও আছে। 4, 5, 6, 7 চার মাত্রার পর্ব যেমন আমি উদাহরণ দিলাম, কারণ এইটাই ছড়ার ছন্দের সঙ্গে দলবৃত্তের সঙ্গে গুলিয়ে যায় সবচেয়ে বেশি। এই জন্য আমি আগে এই দুটো ছন্দকে তোমাদের কাছে আলাদা করে চিনিয়ে দিতে চাই, যাতে তোমরা তফাৎ রাখতে পারো। পাঁচ মাত্রার পর্ব আছে, রবীন্দ্রনাথ প্রচুর লিখেছেন। একদা তুমি অঙ্গ ধরি ফিরিতে নবভুবনে, মরি মরি অনঙ্গ দেবতা, একটা আছে রবীন্দ্রনাথ। ছ মাত্রার আছে, দেখেছ আজি, না পাঁচ মাত্রার, দেখেছ আজি এসেছি সাজি হেমর লীলা গুরু, শীতের রাতে তোমার সাথে কি খেলা হবে শুরু। ছ মাত্রার অজস্র কবিতা আছে। বিশ্ব যখন নিদ্রা মগন গগন অন্ধকার, বিশ্ব যখন নিদ্রা মগন গগন অন্ধকার। উদাহরণ পরে দেব, আমরা আগে চার মাত্রার ব্যাপারটা পরিষ্কার করে নিই। আর সাত মাত্রাও পড়েছ তোমরা অনেক। কুশল নৃপতির তুলনা নাই, জগৎ জুড়ি যশ গাথা। এই কুশল নৃপতিরটা সাত মাত্রা, জগৎ জুড়ি যশ সাত মাত্রা। বা বিখ্যাত কবিতা শঙ্খ ঘোষের বাবরের প্রার্থনা, ধ্বংস করে দাও আমাকে ঈশ্বর, আমার সন্ততি স্বপ্নে থাক। সাত মাত্রাটা মূল নির্ভরতার ওই কবিতা। কিন্তু আমরা সেই সরল কলাবৃত্ত এখানে শিখছি না, আমরা আগে দলবৃত্ত আর তার সঙ্গে সরল কলাবৃত্তের যে ধরনটা গুলিয়ে যেতে পারে, যারা প্রায় তোমাদের ওই স্ক্যানশনে অসুবিধা হয়, পর্ব এবং মাত্রা গণনায় অসুবিধা হয়, সেইটা আমরা আগে পরিষ্কার করে নিতে চাই। সরল কলাবৃত্তে আমরা পরে ঢুকবো, সেটা খুব কঠিন কিছু নয়। হ্যাঁ, আমাদের ছোট নদী চলে আঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল। এই এখানেও দেখো, এখানে ওইটা হিসেব করো যে রুদ্ধ দল দুমাত্রা, মুক্ত দল এক মাত্রা। হ্যাঁ, ডিম ডিম এটা দুরকম আছে, ডিম ডিম আছে, ড্রিম ড্রিম আছে। ডিম ডিমটা ঠিকই আছে, ঠিকই বলছে। ডিম ডিমটা পরে ডিম ডিম হয়েছিল, ডিম ডিম রবে, এটা লোকায়ত ব্যাপার এনেছিলেন রবীন্দ্রনাথ। হ্যাঁ, তো আমাদের কটা দল আছে, কটা মাত্রা? আমরা তো বলছি চার মাত্রা। আমা, আ, মা দুটো মুক্ত দল দু মাত্রা, দের একটা রুদ্ধ দল দু মাত্রা, চার হয়ে গেল আমাদের। ছোট নদী সমস্যা নেই, চারটেই মুক্ত দল, চার মাত্রা। চলে আঁকে, তাতেও সমস্যা নেই, চারটে মুক্ত দল, চার মাত্রা। পার হয়ে যায় গরু, পার হয়, পার হয়ে, পার রুদ্ধ দল দু মাত্রা। হ্যাঁ ঠিক, পারবেন হোসেন ঠিকই লিখেছ। আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে, পার হয়ে, পার রুদ্ধ দল দু মাত্রা।
হো এ দুটো মুক্ত দল 2 মাত্রা 4 মাত্রা, যায় গরু, যায় রুদ্ধ দল 2 মাত্রা, গরু দুটো মুক্ত দল 2 মাত্রা, পার হয় পার রুদ্ধ দল 2 মাত্রা, হয় রুদ্ধ দল 2 মাত্রা। কাজেই মনে রাখো যে দলবৃত্তে মুক্ত দল হোক রুদ্ধ দল হোক সব 1 মাত্রা, এবং সাধারণভাবে 4 মাত্রার পর্ব, অর্থাৎ প্রত্যেক পর্বে 4টে করে দল থাকবেই। আমি জোর দিয়ে বলছি, নাও থাকতে পারে, ভিতরে আছে। হ্যাঁ, না, পা প্লাস র নয়, পার একটা, এটা হচ্ছে রুদ্ধ দল। পার একটা, হো এ দুটো, পার একটা হলো যেই সেখানে 2 মাত্রা হয়ে গেল। হো এ দুটো মুক্ত দল 2 মাত্রা হয়ে গেল, 2 + 2 4। এইটা কিভাবে ভাগ? আবার কানের কাছে যাও, শ্রুতির কাছে যাও, মুখের কাছে যাও, পারটা কখনোই পা প্লাস র হবে না, পার একসঙ্গে হবে। একটা দলকে এইভাবে লেখ, হ্যাঁ, পার হয়ে না, পার হ প্লাস এ। হ্যাঁ, ইন্দ্রাণী ঠিক লিখেছ, ইন্দ্রাণী রূপ ঠিক লিখেছ, পার হো এ। রয়ের নিচে হসন্তও দিতে পারো, কোনো অসুবিধা নেই। এইখানে তাহলে মূল তফাৎটা কি দাঁড়ালো? মূল তফাৎটা দাঁড়ালো যে সরল কলাবৃত্ত ছন্দে রুদ্ধ দল সবখানে 2 মাত্রা, আর মুক্ত দল সবখানে 1 মাত্রা। এইটা হচ্ছে সবচেয়ে রিজিড হিসেবে ছন্দ, সবচেয়ে কড়া হিসেবে ছন্দ। এর ব্যতিক্রম খুব কম হয়। আমরা দেখব দলবৃত্তে কিছু কিছু ব্যতিক্রম হতেই পারে। হ্যাঁ, পার হয়ে যায় গরু, ঠিক 4 একদম পারমিন হোসেন ঠিকই বলেছে, লিখেছ। কিন্তু সরল কলাবৃত্তে যে ছন্দটার অনেক রকমের পর্ব আছে, 4 মাত্রার পর্ব, 5 মাত্রার পর্ব, 6 মাত্রার পর্ব, 7 মাত্রার পর্ব, কেউ কেউ বলেন 8 মাত্রার পর্ব আছে, কিন্তু আমরা ওখানে যাব না। আমরা মনে করি, আমরা রক্ষণশীল, আমরা মনে করি 8 মাত্রার পর্ব যারা বলেন তারা দুটো 4 মাত্রাকে একসঙ্গে ধরেন, আমরা ওর মধ্যে যাব না। তো তাহলে এই ছন্দটা, সরল কলাবৃত্ত ছন্দটায় আমরা এর মধ্যেই ঢুকে পড়েছি। দলবৃত্ত ছন্দের এলাকা পেরিয়ে আমরা এর মধ্যেই সরল কলাবৃত্ত ছন্দে ঢুকে পড়েছি। এর হিসেবটা সহজ বলে, সহজ এই কারণে যে এর দল আর মাত্রার যে এই মাত্রার যে দাম, যদি টাকা বলি, মাত্রাগুলোকে যদি টাকা হিসেবে দেখি, তাহলে মুক্ত দল 1 টাকা, রুদ্ধ দল 2 টাকা। অর্থাৎ মুক্ত দল 1 মাত্রা, রুদ্ধ দল 2 মাত্রা। সর্বত্র তাই, কদাচিৎ ব্যতিক্রম হয়, সেগুলো আমরা পরে দেখবো, ব্যতিক্রমটা পরে দেখব। তাহলে আমরা দলবৃত্তের হিসেবটা আগে চুকিয়ে দিই, যে 4 মাত্রার পর্ব, প্রতি পর্বে 4টি দল, এবং মুক্ত দল এবং রুদ্ধ দলের দাম 1, সব 1 টাকা, 1 মাত্রার। এইটা গেল দলবৃত্তের সাধারণ হিসেব। এইবার সরল কলাবৃত্তে আসি। সরল কলাবৃত্তে আমি বলেছি যে দলবৃত্তের মতো 4 মাত্রার পর্ব শুধু নয়, আরো একাধিক মাত্রার পর্ব আছে। ওই যে 4 মাত্রার পর্ব তো আমি দেখালাম, শিবখান তিনদার, দুন্দুভি বেজে ওঠে ডিম ডিম রবে, তারপরে আমাদের ছোট নদী, আরো অনেক আছে। কিন্তু
5 মাত্রার পর্ব, 5 মাত্রার পর্ব আছে। এবং একবার যখন তোমরা নীতিটা শিখে গেলে যে রুদ্ধ দল 2 মাত্রা আর মুক্ত দল 1 মাত্রা, মুক্ত দলের একটা মজা হচ্ছে মুক্ত দল সব ছন্দেই 1 মাত্রা। ওই যে আমাদের 3 জাতের ছন্দ আছে, দলবৃত্ত, সরল কলা বৃত্ত, মিশ্র বৃত্ত। মুক্ত দলের সব ছন্দেই 1 মাত্রা। ভদ্রলোকের এক কথার মতো মুক্ত দল কখনো মানে 2 রকম দাম নয়, তার দাম একটাই, 1 টাকা দাম দল পিছু, মুক্ত দল পিছু 1 মাত্রা। সেটা আমরা মিশ্র বৃত্ততেও দেখবো, সরল কলা বৃত্ততেও দেখব। এবং সরল কলা বৃত্তের এটা নির্ভর করছে, আমি যে 2-1জন লিখে পাঠাচ্ছ আমি দেখলাম এখনো হয়তো দল বিভাজন ব্যাপারটা পরিষ্কার হয়নি। এইটা মনে রাখো, দল হচ্ছে, আবার বলি, ইংরেজিতে তো সিলেবল বলে। দল হচ্ছে উচ্চারণের একটা ধাক্কায় যেটুকু আমরা উচ্চারণ করি। এই যেটুকু আমরা উচ্চারণ করি এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যেটুকু 3টে ধাক্কা, যেটুকু। আমরা 2টো ধাক্কা, আমরা। উচ্চারণ 3টে ধাক্কা, উচ্চারণ। করি 2টো ধাক্কা, করি। তোমরা নিজেরা নিজেদের কথা বলেই সেটা তক্ষুনি লিখে বিশ্লেষণ করতে পারো, কাটবে কিভাবে, দল ভাগ করবে কিভাবে। আবার বলেছি, বানানে আমরা একরকম লিখি, বানান থেকে সবসময় বোঝা যায় না। ধরো যুক্ত ব্যঞ্জনে সবচেয়ে অসুবিধা হয়, মাঝখানের যুক্ত ব্যঞ্জন। গোড়ার যুক্ত ব্যঞ্জন নিয়ে কোনো সমস্যা নেই, গোড়ার যুক্ত ব্যঞ্জন ওটা ছন্দের হিসেবে আসেই না। কিন্তু মাঝখানের যুক্ত ব্যঞ্জন, ধরো সংস্কৃত, তাকে কিভাবে কাটবে? কাটতে হবে এইভাবে, আমরা যেভাবে উচ্চারণে কাটি, সংস্কৃত, সংস্কৃত। আমি উচ্চারণ অনুযায়ী কিভাবে লিখবো, উচ্চারণ অভিধানে কিভাবে লিখবো? তালব্যস্য, অনুস্বার, তালব্যস্য হসন্ত, সংস। এটা হলো একটা কি দল? এটা রুদ্ধ দল। রুদ্ধ দলের শেষে শুধু একটা ব্যঞ্জন থাকতে পারে না, 2টো ব্যঞ্জনও থাকতে পারে। সংস্কের 2টো আছে, অনুস্বার, এটা উঙ্গ আসলে বাংলা, উঙ্গয় হসন্ত, তালব্যস্য হসন্ত, 2টো ব্যঞ্জনও থাকতে পারে। কিন্তু ব্যঞ্জন থাকতেই হবে রুদ্ধ দলের শেষে। সংস, ক্রি, এখানে মুক্ত দল, কারণ ক্রি টেনে যাচ্ছে, স্বরধ্বনি আছে, তো তো টেনে যাচ্ছে আমি কাজে। কিন্তু ওই মাঝখানে যুক্ত ব্যঞ্জন থাকলে অনেক সময় আমি দেখি যে ছেলে মেয়েদের অসুবিধা হয়। কোথায় আমরা ভাঙবো আমরা যা শুনি, যা বলি তাই, আমরা কি লেখা আছে সেই অনুযায়ী আমরা ভাঙবো না। তেমনি ধরো আরেকটা কথা, ভর্ৎসনা। ভর্ৎসনাতেও আমি ভাগ করবো এইভাবে, রয় হসন্ত, তয় হসন্ত, ভাগ ভ খণ্ড তয় রে, ভর্ত, শো তালব্যস্য ওকার উচ্চারণ, না না, ভর্ত রুদ্ধ দল, ততে আটকে গেল। তার আগে র আছে, কিন্তু শেষে আটকে যা দিচ্ছে সেটাই হচ্ছে। একটা ব্যঞ্জন হতে পারে, 2টো ব্যঞ্জন হতে পারে, আবার অর্ধস্বর হতে পারে, আগেই তোমাদের বলেছি। আটকে দিলেই সেটা রুদ্ধ দল, এবং আটকে দিচ্ছে সেই হিসেবটা আমরা করব কান দিয়ে, উচ্চারণ দিয়ে, চোখ দিয়ে নয়। ছন্দটা চোখের ব্যাপার নয়,
এবং সেই ছন্দটা অনেকেই চোখের ব্যাপার বলে ভুল করেছেন। আমাদের একজন বড় কবি ছন্দের ব্যাপারে বই লিখেছেন, তিনি চোখ দিয়ে দেখিয়েছেন বলে আমার একটু বিজ্ঞানের, ছন্দ বিজ্ঞানের বাইরে চলে গেছে। অনেকেরই এই সমস্যাটা হয়েছে। কাজেই কান দিয়ে দলের বিভাগটা করতে হবে এবং যথাসম্ভব তোমাদের সাধ্যমতো উচ্চারণ অনুযায়ী। উচ্চারণের কতগুলো ব্যাপার তোমরা জানো, যে আমাদের ব্যঞ্জন স্বরবর্ণের তালিকায় 11টার মতো স্বরবর্ণ আছে, কিন্তু বাংলায় আমরা উচ্চারণ করি 7টা স্বরধ্বনি। 7টা স্বরধ্বনি আমরা উচ্চারণ করি। যখন তুমি উচ্চারণ লিখবে, ওইগুলো কিচ্ছু লিখবে না, ওইকার দীর্ঘ ইকার এগুলো কিচ্ছু লিখবে না। আমরা দীর্ঘ ই উচ্চারণ করি না, দীর্ঘ ইকার দীর্ঘ উকার উচ্চারণ করি না, রিটাকে রফলা হস্যের মতো উচ্চারণ করি। ও আমাদের কাছে স্বরবর্ণই নয়, সংস্কৃত বর্ণমালা থেকে দিয়েছি। তেমনি আমি ব্যঞ্জনও বলে দিয়েছিলাম কোন ব্যঞ্জন গুলো আমরা উচ্চারণ করি। যে 3টে স আছে আমাদের বর্ণমালায়। হ্যাঁ হ্যাঁ রে তপন, আমি নামটা করছি না। 3টে স যে আছে আমাদের বর্ণমালায়, 3টে স তো আমরা মুখে উচ্চারণ করি না। আমরা মুখে উচ্চারণ করি সবচেয়ে বেশি করে তালব্য স যেটা। আর কোন কোন জায়গায় এস এর মতো আস্ত, ব্যস্ত, এইরকম। আমার উচ্চারণের উপর একটা বই আছে, বাংলা বলো বলে, সেটা আমরা দেখতে পাবো, দেশ থেকে বেরিয়েছে। নিজের বইয়ের বিজ্ঞাপন দিতে আমার ইচ্ছে করে না, কিন্তু তোমাদের সাহায্য হবে বলে আমি এই কথাগুলো বলছি। ইংরেজি শব্দেও কখনো কখনো স উচ্চারণ করি, বাস, ইত্যাদি ইত্যাদি। কোথায় স এবং কোথায় স উচ্চারণ হয় সেটা আমাদের ধ্বনিতত্ত্ব বলে, সেই ধ্বনিতত্ত্বে পরিষ্কার বলা আছে। কিন্তু মূর্ধন্যসের উচ্চারণ আমাদের নেই। নেই মানে কি, আছে কিন্তু আমরা সেটাকে গ্রাহ্য করি না। ভাষা বিজ্ঞানে একে বলে অ্যালোফোন, মানে প্রতিবেশ অনুযায়ী উচ্চারণ। ট এর সঙ্গে এর সঙ্গে যুক্ত হলে মধ্যমস্বরটা মধ্যমস্বর মতোই শোনায়, কিন্তু আমরা সেটা গ্রাহ্য করি না, আমরা ওটাকে তালব্য হিসেবে। আর তাছাড়া দেখো, দন্তস্ব আকার প বানান করছি, উচ্চারণ করছি তালব্য দিয়ে সাপ। তালব্য আকার প আর দন্তস্ব আকার প একই ব্যাপার। কাজে আমরা তালব্যটা যেখানে কোথায় স উচ্চারণ হচ্ছে আর কোথায় স উচ্চারণ হচ্ছে এটা নিয়ে ভাববে, এটা খেয়াল করবে। আমি জানি উচ্চারণের ক্লাস করতে করতে কখনো কখনো আমাদের মনে হয়েছে যে অনেকের উচ্চারণে সটা আছে, সটা নেই। মেদিনীপুরের মানুষ, পুরুলিয়ার মানুষ বা আমাদের সমাজের তলার স্তরের অনেক মানুষ সটাই বেশি বলেন। ওই যে জানিয়ে ঠাট্টা করো তোমরা, শ্যামবাজারের শশীবাবু সকালবেলা 7 পয়সা শশা কিনে সাইকেল চলে শোঁসো করে সশরীরে স্বর্গে চলে গেলেন। আবার আরেকটা দল আছে যারা তালব্যটাই বলেন। দক্ষিণ 24 পরগনার সারকে একটা ভালো থেকে শীত খুঁজে দাও, বা সুটকেস, সাইকেল, সিনেমা, এগুলো বলেন। আমার একটা টোটকা আছে এই অসুখ সারাবার জন্য। এই টোটকাটা আমি সব উচ্চারণের ক্লাসে বলি। যাদের এর দোষ আছে তারা স বলতে শুরু করো, জিভটা ঠেকবে দাঁতের পেছনে, জিভটা ছড়িয়ে গিয়ে দাঁতের পেছনে থেকে স বলবে। এইবার সেই ঠেকিয়েই জিভটাকে একটু পিছিয়ে নাও, তাহলে দেখবে তালব্য হয়ে যাবে। স বলে শুরু করলে জিভটা পিছিয়ে নিলে। হ্যাঁ, বৈশাখ। আসলে আমি লিখবো, অনুনীতা বর ঠিকই বলেছে, বৈশাখ। আমি লিখবো বয়কার হস্যই হসন্ত তালব্য আকার হসন্ত। বই, আমরা বই বলি না, আমরা বই, বয়কার হস্যই হসন্ত, এইভাবে আমি লিখবো। তারপরে যাতে স এর দোষ আছে উল্টো পক্ষে, তারা স বলে শুরু করো, তারপর জিভটা এগিয়ে দাও,
জিভটা এগিয়ে দিলেই স এসে যাবে। কাজে সুটকেস যারা বলো তারা স বলতে শুরু করো, করে জিভটা এগিয়ে দিলে স হয়ে যাবে। এইভাবে 3-4 দিন প্র্যাকটিস করতে করতে স এর জায়গাটাও বুঝে নেবে, স এর জায়গাটাও বুঝে নেবে। আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে। কারণ তোমাদের অনেকেরই আবৃত্তি করতে হবে, গান গাইতে হবে, নাটক করতে হবে, তখন এই ধ্বনিগুলোর তফাৎ তোমাদের বুঝতে হবে এবং উচ্চারণটা ঠিকঠাক করতে হবে। এমনকি চাকরি বাকরির ক্ষেত্রেও তোমরা যদি বাংলা ভুল উচ্চারণ করো বা ইংরেজি ভুল উচ্চারণ করো, সেখানেও অসুবিধা দেখা দিতেই পারে। বন্ধু বান্ধবেরা তো ঠাট্টা করেই। কাজে স আর স এর উচ্চারণটা একটু পরিষ্কার করে তোমরা ঠিক করে নেবে। আচ্ছা, আবার ছন্দের ওখানে ফিরে যাচ্ছে। এই যে সরল দলবৃত্তের ব্যাপারটা তাহলে পরিষ্কার বুঝে নাও। আরেকবার বলি যে প্রতি দল প্রতি পর্বে, পর্বটা বেসিক, ছন্দটা পর্বটা হচ্ছে মূল ভিত্তি। প্রতি পর্বে, এবার পর্বের চরিত্রটা আলাদা প্রত্যেক ছন্দে। প্রতি পর্বে 4টি দল, দলবৃত্তি। সেটা রুদ্ধ দল মুক্ত দলের হিসেব মিলিয়ে। রুদ্ধ দল ও 4টে হতে পারে, রুদ্ধ দল 4টে হওয়া মুশকিল না। রুদ্ধ দল সাধারণভাবে 3টে হয়, একটা মুক্ত দল থাকতে হবে, দুটো মিলিয়ে 4টে দল। প্রত্যেক দল, রুদ্ধ দল হোক মুক্ত দল হোক, এক মাত্রা। মনে থাকবে দলবৃত্ত ছন্দে প্রতিটি পর্বে 4টে দল, এটা রুদ্ধ দল মুক্ত দল মিলিয়ে। প্রতিটি দল এক মাত্রা। সেটা রুদ্র দল হোক মুক্ত দল হোক। এই হচ্ছে দলবৃত্ত ছন্দের হিসেব। কিন্তু আরেকটা ছন্দে আমরা 4 মাত্রার পর্ব দেখি। সেই ছন্দটার নাম হচ্ছে সরল কলাবৃত্ত। ধ্বনি প্রধান কেউ বলেন, কেউ বলেন মাত্রাবৃত্ত। অমূল্যধন বলেছেন ধ্বনি প্রধান। ধ্বনি প্রধান কথাটা কোনো মানে হয় না। কলকাতা বিশ্ববিদ্যালয় কেন ওই বইটাই পাঠ্য করে রেখেছে আমি জানি না। ছন্দের মূল ভাষা বিজ্ঞানের যে ভিত্তি সেটা প্রবোধচন্দ্র সেন আবিষ্কার করেছে। এটা রবীন্দ্রনাথও পারেননি, মহিলাল মজুমদারও পারেননি, সত্যেন্দ্রনাথ দত্ত পারেননি, অমূল্যধন মুখোপাধ্যায়ও পারেননি। কাজে আমরা প্রবোধচন্দ্র সেন, শঙ্খ ঘোষ, আমরা প্রবোধচন্দ্র সেনের কথাটাকে মান্য করি। আচ্ছা, এবার সরল কলাবৃত্ত। সরল কলাবৃত্তে সেই কবিতাগুলো আমরা বেছে নিচ্ছি যে কবিতায় প্রতিটি পর্ব 4 মাত্রা। এখানে মাত্রার হিসেবটা হচ্ছে অন্যরকম। এখানে দলের চরিত্রটা দেখতে হবে। রুদ্ধ দল 2 মাত্রা, মুক্ত দল 1 মাত্রা। দলবৃত্তে সব দল 1 মাত্রা ছিল। এখানে সরল কলাবৃত্তে রুদ্ধ দল 2 মাত্রা, মুক্ত দল 1 মাত্রা। এবং সেই হিসেব করে 4 মাত্রার পর্বে দল সাজাতে হবে। যদি একটা রুদ্ধ দল থাকে, 2টো মুক্ত দল রাখতে হবে। যদি 2টো রুদ্ধ দল থাকে, কোনো মুক্ত দল থাকবে না।
যদি চারটে মুক্তদল থাকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, সব একমাত্রা 4 4 4। তাহলে কি হতে পারে? সরল কলাবৃত্তের 4 মাত্রার পর্বে দলের হিসেব কিরকম হতে পারে? একটা সম্ভাবনা, দুটো রুদ্ধ দল, 2 মাত্রা 2 মাত্রা 4 মাত্রা হয়ে গেল। ড্রিম ড্রিম, শিব খান, 3 দাঁড়, 3 জন পার হয়, দুটো রুদ্ধ দল 4 মাত্রা হয়ে গেল। একটা রুদ্ধ দল আর দুটো মুক্ত দল, ওই দুন দুভি, দুন একটা রুদ্ধ দল, দুভি দুটো মুক্ত দল, পার হয়ে, পার একটা রুদ্ধ দল, হয়ে দুটো মুক্ত দল। আর চারটেই মুক্ত দল হতে পারে। ওই যে বেজে ওঠে ছোট নদী, কোথায় কোনগুলো থাকছে বড় কথা না, আগে থাকছে না পরে থাকছে বড় কথা না, রুদ্ধ দল আগে থাকছে না মাঝখানে থাকছে বা পরে থাকছে বড় কথা নয়, হিসেবটা এরকম হবে। সরল কলাবৃত্তে 4 মাত্রার পর্বে 1 নম্বর দুটো রুদ্ধ দল, 2 নম্বর একটা রুদ্ধ দল, দুটো মুক্ত দল, হ্যাঁ দুভি বেজে ওঠে 4 4, ঠিক পারবেন। আর না হলে ওই 4টে মুক্ত দল। এই আচ্ছা, আপাতত আমার ক্লাসটা আজকে আমি এখানে শেষ করছি। আমি সরল কলাবৃত্তের মধ্যে পরে ঢুকে গেছি। আমার সরল কলাবৃত্ত ওই যে 4 রকমের পর্ব আছে, 4 5 6 7, আমরা 4 নম্বর 4 মাত্রার পর্বে আমরা এসে গেছি। তার কারণটা হচ্ছে এই 4 মাত্রার পর্বের সঙ্গে গুলিয়ে যায় ওই দলবৃত্তের 4 মাত্রার পর্ব। কিন্তু তোমরা এবার হিসেবটা তো বুঝতে পারলে যে দলবৃত্তে রুদ্ধ দল মুক্ত দল সব এক মাত্রা, এবং 4 মাত্রার পর্বে সেই জন্য 4টে দল থাকবে। কোন দল তার কোনো মানে হয় না, তবে রুদ্ধ দল দুটোর বেশি থাকা একটু কঠিন। রুদ্ধ দল মুক্ত দল মিলিয়ে 4টে দল থাকবে দলবৃত্তে। সরল কলাবৃত্তে ওই যে বললাম 3 রকমের সম্ভাবনা। যেহেতু রুদ্ধ দলের দাম 2 টাকা আর মুক্ত দলের দাম 1 টাকা, আমাকে 4 টাকা পেতে হবে। কাজে আমাদের প্রতি পর্বে হয় দুটো রুদ্ধ দল, না হয় একটা রুদ্ধ দল দুটো মুক্ত দল, না হয় 4টে মুক্ত দল এই থাকতে হবে। এটা হচ্ছে সরল কলাবৃত্তের 4 মাত্রার পর্বের হিসেব। আর দলবৃত্তের 4 মাত্রার পর্বের হিসেব হচ্ছে প্রতি দলে 4টি মাত্রা, কিন্তু প্রত্যেক দলের 1 মাত্রা, সেই হিসেবেই পর্ব সাজাতে হবে। কবিদের যে এই হিসেব করে তারা করেন তা না, তাদের চৈতন্যের মধ্যেই এই ছন্দটা ঢুকে যায়, ছন্দটা জেগে ওঠে, তারপর চর্চা করতে করতে তাদের মধ্যে ছন্দের ব্যাকরণটা ঢুকে যায়। ছান্দসিকেরা এই ব্যাকরণটা খুঁজে খুঁজে বার করে, কবিরা সবসময় পারেন না। কারণ ওই এটা আমাদেরই মতো, আমরা ভাষাটা অনর্গল সবাই বলি, কিন্তু ভাষার ব্যাকরণটা তো সবাই জানি না। সেটা ব্যাকরণবিদেরা ভেতরকার প্রযুক্তির ব্যাপারটা তারা বার করেন, সেটা অন্য লোকের কাজ। তেমনি ছন্দ ব্যাপারটা, কবিরা ছন্দ লিখবেন, নতুন ছন্দ সাজাবেন, ছন্দ সৃষ্টি করবেন, ছন্দ ধার করবেন। অন্য ভাষা থেকে আমরা ছন্দ ধার করি, কিন্তু ছান্দসিকেরা সেগুলো ব্যাখ্যা করবেন। সেই কাজটা হচ্ছে অন্য ধরনের কাজ। আজকে এই পর্যন্ত।